অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, সংস্কারের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন, এএফপি-কে ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায়। গণ অভ্যুত্থানকালে আহতদের চিকিৎসায় বিদেশে পাঠানো দরকার মনে করে বিএনপি, মাঝরাতে হাসপাতালে 4 উপদেষ্টা, চিকিৎসায় অবহেলার কথা স্বীকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেন, প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ আর নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের ভিতরে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। বাংলাদেশে অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকার কথা। সংকট সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেশবাসীকে উপহার দেওয়ার আশাবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. It's not a question of haggling. It's not a question of negotiating. It's a question of solving. So instead of solving, we are saying, we give you this much, that's enough, you can handle it. I said, that's very humiliating for nations to come and ask for money to fix things that the problem that others cause. এদিকে বাকুই সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির স্থানীয় সময় সকালে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ও আজারবাইজানের প্রেসিডেন্টের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে সোমবার 4 দিনের সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে সফরে যান। সফরে জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 4 দিনের আজারবাইজান সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। কুইক রেন্টালে দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা একটি রিটের রায়ে কথা বলেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় অতি দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাৎক্ষণিক পরিকল্পনায় 3, 5 ও 16 বছর মেয়াদী ভাড়াভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। ওই কেন্দ্রগুলো স্থাপনের মাধ্যমে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে বলে দাবি করছিল বিগত সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি 2010 সালের 12 অক্টোবর প্রণয়ন করা হয়। আইনটি কুইক রেন্টাল আইন নামে পরিচিতি পায়। ওই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। তবে সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে ওই আইনের দায় মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে, তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না।
তো ওই জন্য আদালত বলেছে যে নয় ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহতদের মধ্যে যাদের বিদেশে পাঠানোর দরকার, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা দিতে গিয়ে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও অন্যান্য বিষয়ে সংকটের কথা জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা পাঠিয়েছেন। সেই টাকা আহতদের পৌঁছে দেওয়ার জন্য এসেছেন তিনি। বিএনপির এই সহায়তা চলমান থাকবে। সালাউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে আহতদের এই অবস্থা দেখার পরেও আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতি করতে চায়, এই সাহস আওয়ামী লীগ কোথায় পায় এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় তার সাথে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনও, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন, তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। জুলাই বিপ্লবে আহত রোগীদের শান্ত করতে বুধবার মধ্যরাতে পঙ্গু হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও 1 জন সহকারী। তাদের দাবি পূরণের আশ্বাসে প্রায় 13.5 ঘন্টা পর হাসপাতালের সামনে সড়ক ছেড়ে দেন আন্দোলনরতরা। আজ দুপুরে সচিবালয়ে রোগীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন উপদেষ্টারা। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর 1টা থেকে অবস্থান নেয় জুলাই বিপ্লবে আহতরা। সে আন্দোলনই গড়ায় মধ্যরাতে। রাত 3টার দিকে হাসপাতালের সামনে ছুটে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী সাইদুর রহমান। তারা জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টারা। এরপর রোগীদের হাসপাতালের বেডে পৌঁছে দিয়ে রাত 4:15টার দিকে উপদেষ্টারা হাসপাতাল ত্যাগ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও প্রতিরোধের কথা বলে উস্কে দিচ্ছেন শেখ হাসিনা, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নারিন্দা এলাকায় সাদেক হোসেন খোকা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রায় 2000 তরুণ কিশোর ছাত্র জনতা হত্যার পর আবারও বাংলাদেশে আসতে চান শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিরোধ মানে বিরোধী মতকে ধ্বংসের পরিকল্পনা বলে মন্তব্য তার। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারী দল আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেয়া হবে না। বলেন, 2024 নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল আওয়ামী লীগের পুলিশ বাহিনী। তখন অনেকেই চোখে গুলিবিদ্ধ হয়েছেন। একই সাথে 36 দিনের জুলাই আন্দোলনে অনেকে চোখ হারিয়ে ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন না। তাদের চিকিৎসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি এই মেডিকেল সেবার আয়োজন করছে বলেও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এটাই শেখ হাসিনার হচ্ছে মূল উদ্দেশ্য। যদি প্রকৃত গণতান্ত্রিক নেতা হতেন শেখ হাসিনা, যদি সত্যিকার অর্থে মানবতাবোধ থাকতো, তাহলে নিজ দেশের মানুষকে ছেড়ে দিয়ে উনি পালিয়ে ভারতে আশ্রয় নিতেন না। আমাদের মূল টার্গেট কোনোভাবে আর কোনোদিনও বাংলাদেশে এই আওয়ামী খুনি স্বৈরাচারী হাসিনা এবং তার ফ্যাসিস্ট দোসররা যাতে পুনর্বাসিত না হতে পারে এবং কোনোভাবেই যাতে বাংলাদেশের তারা রাষ্ট্র ক্ষমতায় আসার দুশ্চিন্তাও না করতে পারে এবং তাদের প্রত্যেকের যাতে উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হয়। এই ধরনের গণহত্যা তারা চালিয়েছেন। তারা 36 দিনে 2,500 মানুষ ছাত্র জনতাকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করার আদেশ দিয়েছেন। এই গণহত্যার জন্য যাতে তাদের কঠোর বিচার এবং শাস্তি হয়, সেটির জন্য আমরা প্রয়োজনে আগামী দিনে আমরা সোচ্চার থাকব, আমরা আন্দোলন করব, আমরা কথা বলবো এবং আমরা প্রতিবাদ করে যাব যতদিন না তাদের বিচার ও শাস্তি নিশ্চিত হচ্ছে।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির আলোচনার কেন্দ্রে রাষ্ট্র সংস্কার ইস্যুটি। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক ব্যবস্থা সংস্কারে কমিশন গঠন করে সেগুলো নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সংস্কারে রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রথম রূপরেখা ঘোষণা করেছিল। বর্তমানে বহুল আলোচিত বিএনপির ৩১ দফা রূপরেখার ইতিকথা জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। একটি কথা বলেছিলেন, কি সেই স্লোগানটি ছিল? দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কথাটা বলেছিলেন। রাষ্ট্র কাঠামো মেরামত বা রাষ্ট্র সংস্কার বর্তমানে ইস্যুটি বেশ আলোচিত। আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। ক্ষমতা আঁকড়ে থাকার রাজনৈতিক সংস্কৃতির বাইরে ঐকমত্যের ভিত্তিতে দেশ গঠন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারে গুরুত্ব দিয়ে আসছে বিএনপি। মহান মুক্তিযোদ্ধারা দেশের জনপ্রিয় দল বিএনপির শীর্ষ নেতা যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার প্রস্তাবনা দেন, বিষয়টি বেশ ইতিবাচকভাবেই রাজনীতিতে বড় উদাহরণ সৃষ্টি করেছে। বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাজনীতির ধারার বিকাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022 সালের 19 ডিসেম্বর রাষ্ট্র কাঠামোর মেরামতে 27 দফা রূপরেখা ঘোষণা করেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা। 5, পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। একই সাথে সমাজের বিশিষ্টজনদের সংসদে যুক্ত করতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতি রাখার প্রস্তাবনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা বা আপার হাউস অফ লেজিসলেচার প্রবর্তন করা। 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটি আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কিছু বিষয় সংযোজন করে 2023 সালের 13 জুলাই 31 দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করিতে হইবে। আমরা কিন্তু মেইন করেছে, প্রথমে বলছি যে এটা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন। মূলত রাষ্ট্র কাঠামোর মেরামত বা সংস্কারের এই 27 দফা ও 31 দফার রূপরেখা প্রণয়ন করা হয় 19 দফা ও বিএনপির ভিশন 2030-র মূল বিষয়বস্তু থেকে। 2017 সালের 11 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030-তেই প্রথম উঠে আসে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতির ধারণাগুলো, যা বর্তমানের রাষ্ট্র কাঠামো সংস্কার পদ্ধতির বড় উপাদান। সংবিধানের এক কেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। দেশপ্রেমের শব্দে উজ্জীবিত এক সুকঠিন জাতীয় ঐক্যমত, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর মতো ধারণাটিও বিএনপি ঘোষিত রূপরেখার অন্যতম। মূলত 2017 সালের ভিশন 2030-র আদলে সবশেষ প্রণয়ন করা 31 দফা রূপরেখা সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। কোন একক দলের পক্ষে বর্তমান মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পুনর্গঠন ও সংস্কার অত্যন্ত আশুলিয়ায় বেওয়ারিশ লাশের মৃত্যুর সনদ ব্যবহার করে জীবিত মানুষকে মৃত বলে হত্যা মামলা করার ঘটনায় চলছে তোলপাড়।
মামলা করার সপ্তাহ না পেরোতে জীবিত সেই যুবককে ধরে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে মামলার বাদী এখনো পলাতক। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিত্র রিপোর্ট। 5 আগস্টকে ঘিরে আশুলিয়াতে বেড়েই চলেছে হয়রানিমূলক মামলার সংখ্যা। এসব মামলা নিয়ে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার ঘটেছে দেশ তোলপাড় করা এমনই এক ঘটনা। অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সনদ ব্যবহার করে 5 আগস্ট বিজয় মিছিলের স্বামী আলামিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে দাবি করে কুলসুম বেগম নামের এক নারী। 24 অক্টোবর কুলসুম বেগম শেখ হাসিনাকে প্রধান করে সাবেক সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে বাদীর সন্ধানে নামে র্যাব পুলিশের পাশাপাশি মামলার আসামিরাও। কয়েকদিনের চেষ্টায় সিলেট থেকে ধরে আনা হয় সেই ভিকটিম আলামিনকে। কুলসুম আমার ওয়াইফ। এখন ও কিসের জন্য এই হত্যা মামলাটা সাজাইছে এটা আমি বলতে পারি না। ও 2.5-3 মাস আগে সে আমার সাথে রাগারাগি করে ওর বাড়িতে চলে আসে। বেওয়ারিশ লাশের সুযোগ নিয়ে মুকলেস এবং রুহুলের সহযোগিতায় ওরা এই ডেথ সার্টিফিকেটটা নিয়ে যে বাদী নিয়ে কুলসুমকে দিয়ে কোর্টে একটা মামলা করায়। একটি স্বনামধন্য হাসপাতালের মৃত্যু সনদ কিভাবে পেল এই চক্রটি তা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানে না বলে জানায়। তবে 5 আগস্ট গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ হাসপাতালে পাওয়ার পর তার পরিচয় না পেয়ে 7 আগস্ট বেওয়ারিশ লাশ হিসেবে আশুলিয়ার দরগারপাড় কবরস্থানে দাফন করা হয়। কবরস্থানের যিনি সভাপতি আছেন মোখলেসুর রহমান, উনি আমার কাছ থেকে কাগজটা নিছে, বলছে যে এলাকার লোকজন মানে আমরা ফেসবুক দিয়ে এরপরও বিভিন্ন যোগাযোগে আমরা লোকটার ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করব। আমি তো ওই কাগজটা নিয়ে ওই যে আমার এখানে মনোগঞ্জের রুল আমিন সাহেব আছে, আমি কই দিলাম শিক্ষিত না, আমি মনোগঞ্জে বুঝি না কিছু। এই ঘটনায় এখন পর্যন্ত রুহুল কিংবা কুলসুম কাউকেই ধরতে পারেনি পুলিশ। আমরা জানতে পারি ভিকটিম নাকি বেঁচে আছে, পরে তাকে সিলেট থেকে কালকে উদ্ধার করে নিয়ে এসে বিজ্ঞ আদালতে আজকে প্রেরণ করা হয়েছে। যাদের ইন্ধনে এমন হয়রানিমূলক মামলা হচ্ছে সেই মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঐতিহ্য মেনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আমন্ত্রণে বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে প্রায় 2 ঘন্টা কাটান ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে শুভেচ্ছা বিনিময় করে হাত মেলান রাজনৈতিক কারণে চরম বৈরী এই দুই নেতা। ট্রাম্পকে হোয়াইট হাউসে পুনরায় স্বাগত জানিয়ে কথোপকথনের শুরুটাই করেন বাইডেন। ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর আর হোয়াইট হাউসকে ট্রাম্পের বসবাসের উপযোগী করে রেখে যেতে সামর্থ্যের সবটুকু করা হবে বলে আশ্বস্ত করেছেন বিদায়ী প্রেসিডেন্ট। এই সুন্দর বিশ্বে রাজনৈতিক কারণে কখনো কখনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ করে ট্রাম্প সুচারুভাবে ক্ষমতা হস্তান্তরে গুরুত্ব আরোপ করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, সংস্কারের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন, এএফপি-কে ডক্টর ইউনূস। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায়। গণ অভ্যুত্থানকালে আহতদের চিকিৎসায় বিদেশে পাঠানো দরকার মনে করে বিএনপি। মাঝরাতে হাসপাতালে 4 উপদেষ্টা, চিকিৎসায় অবহেলার কথা স্বীকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।